কেন রাজা ভোজ গঙ্গুতেলির চালাকি ধরতে পারলেন না? অনেক সময় আগের কথা, সূর্যপুর নামে একটি রাজ্য ছিল, যার শাসক ছিলেন রাজা ভোজ। তিনি ছিলেন ন্যায়পরায়ণ, বুদ্ধিমান এবং প্রজাদের সত্যিকারের সেবক। তার শাসনে প্রতিটি মানুষের মুখে খুশি ছিল, কেউ অভুক্ত থাকত না এবং কেউ কোনো অবিচার সহ্য করত না। সেই রাজ্যেই তেল বিক্রি করত এক ব্যক্তি, যার নাম ছিল গঙ্গুতেলি। কিন্তু তার পেশার চেয়ে তার পরিচয় ছিল তার ধূর্ততা আর চালাকি দিয়ে। গঙ্গুতেলি মিষ্টি কথা দিয়ে মানুষকে তার পক্ষে টেনে নিত, কিন্তু ভেতরে সে হিংসা আর লোভে ভরা ছিল। একদিন রাজা ভোজ তার রাজদরবারে বসেছিলেন। সকলে তাদের নিজেদের কথা সভায় বলছিলেন। তখনই এক কৃষক দরবারে এসে বলল, মহারাজ, গঙ্গুতেলি আমার জমির দখল নিয়েছে। সে বলে এই জমি তার, কিন্তু আমাদের পূর্বপুরুষরা সেখানে বহু বছর ধরে চাষ করেছেন। রাজা ভোজ শান্তস্বরে তার সৈন্যদের বললেন, গঙ্গুতেলিকে দরবারে নিয়ে এসো। কিছুক্ষণের মধ্যেই সৈন্যরা তাকে দরবারে নিয়ে এলো। কপালে তেলের চমক আর মুখে আত্মবিশ্বাসের হাসি ছিল। সে বলল, মহারাজ, আমি নির্দোষ। এই কৃষক মিথ্যা বলছে। আমার দাদার সময় থেকে ওই জমি আমাদের। রাজা ভোজ দুজনের কথা শুনলেন এবং বললেন, প্রমাণ ছাড়া বিচার হতে পারে না। তাই কাল দরবারে আপনারা দুজনেই নিজেদের কাগজপত্র নিয়ে আসুন। আমি নিজে দেখব যে সত্যিকার পক্ষে। কিন্তু সেই রাতেই গঙ্গু তার চাল চালল। সে গ্রামের নথি রাখার পটুয়ারিকে মদ আর টাকার লোভ দেখালো এবং জমি নিজের নামে করিয়ে নিল। পরের দিন যখন কাগজপত্র আনা হলো, তখন প্রমাণ গঙ্গুর নামেই ছিল। রাজা বললেন, আইন অনুসারে জমি গঙ্গুতেলির। কৃষক চিৎকার করে বলল, মহারাজ, এ সবই মিথ্যা। এই কাগজপত্রে গড়বড় আছে। কিন্তু রাজা বললেন, যতক্ষণ না মিথ্যা প্রমাণিত হচ্ছে ততক্ষণ মানতেই হবে যে জমি গঙ্গুর। এবং সভা শেষ হল। সেই রাতে রাজা ভোজ অস্থির হয়ে উঠলেন। তার মনে হচ্ছিল কিছু একটা ঠিক নেই। রানী জিজ্ঞেস করলেন, মহারাজ, কি হয়েছে? রাজা বললেন, আমার মনে হয় আজকের সিদ্ধান্তে কিছু অবিচার হয়েছে, কিন্তু আইনের সীমায় থেকে আমি কিছু করতে পারলাম না। রানী শান্তস্বরে বললেন, আপনার উদ্দেশ্য সৎ। যদি অবিচার হয়ে থাকে তবে সত্য নিজেই সামনে আসবে। অন্যদিকে গঙ্গুর মনে অহংকার বাড়তে লাগল। সে ভাবল সে রাজা ভোজকে হারিয়ে দিয়েছে। কয়েক সপ্তাহ পর এক সাধু রাজা ভোজের দরবারে এলেন। তার চোখে ছিল এক অদ্ভুত উজ্জ্বলতা। তিনি বললেন, রাজন, আপনার রাজ্যে বিচারের আলো আছে, কিন্তু সাবধানে থাকুন। এক ব্যক্তির ছলের কারণে আপনার নাম কলঙ্কিত হচ্ছে। রাজা ভোজ সাধুকে জিজ্ঞেস করলেন, সেই ব্যক্তিটা কে স্বামী? সাধু বললেন, তার নাম গঙ্গুতেলি। সেই ব্যক্তি কেবল আপনাকেই নয়, রাজ্যকেও অন্ধকারে ডুবিয়ে দেবে। কিন্তু শেষ পর্যন্ত তার কর্মই তার বিনাশ করবে। এই বলে সাধু সেখান থেকে চলে গেলেন। রাজা ভোজ চিন্তায় ডুবে গেলেন। তার কৃষকের সেই মামলাটি মনে পড়ল। 1 মাস পর গঙ্গু আরও একটি চাল চালল। রাজ্যে তেলের চরম অভাব দেখা দিল। কিন্তু গঙ্গু তার গুদামগুলিতে তেল মজুত করে রেখে দিল এবং মানুষকে চড়া দামে বিক্রি করতে শুরু করল। রাজ্যের সমস্ত লোক রাজার দরবারে অভিযোগ নিয়ে পৌঁছল। তারা বলল, মহারাজ, গঙ্গু আমাদের লুট করছে। রাজা ভোজ গঙ্গুকে দরবারে ডাকলেন এবং বললেন, এটা কি সত্যি যে তুমি তেল আটকে রেখে চড়া দামে বিক্রি করছো? গঙ্গু বলল, মহারাজ, আমি একজন ব্যবসায়ী। যদি বাজারে চাহিদা বাড়ে তবে দামও বাড়ে। এতে অবিচার কোথায়? রাজা বললেন, তোমার উত্তর চতুর গঙ্গু, কিন্তু মনে রেখো, আইনের ওপরেও মানবতা থাকে। গঙ্গু বলল, মহারাজ, মানবতা তো পেটের চেয়ে বড় নয়। এই কথাগুলি দরবারে প্রতিধ্বনিত হল। রাজা হেসে বললেন, ঠিক আছে গঙ্গু, সময় বলে দেবে কার ভাবনা বড়। সেই রাতে রাজা ভোজ মহলের ছাদে একা বসে তারা দেখছিলেন। হঠাৎ তিনি দেখলেন যে দুর্গের পেছনের দরজা দিয়ে কিছু লোক অন্ধকারে তেলের কলসি নিয়ে বাইরে যাচ্ছে। তিনি সৈন্যদের ডাকলেন এবং তাদের পিছু নেওয়ার আদেশ দিলেন। সৈন্যরা সেই লোকেদের ধরে ফেলল এবং জিজ্ঞাসাবাদে জানা গেল যে তারা গঙ্গুতেলির লোক এবং তারা মহলের প্রদীপের তেল চুরি করছিল। রাজা ভোজ আদেশ দিলেন, গঙ্গুতেলিকে গ্রেপ্তার করে দরবারে হাজির করা হোক। কিন্তু যখন গঙ্গুকে আনা হলো তখন সে হেসে বলল, মহারাজ, আপনি তো মহান ন্যায়পরায়ণ। আমার লোকেরা কি কোনো অপরাধ করেছে? তারা তো শুধু বেঁচে যাওয়া তেল বাইরে ফেলে দিচ্ছিল। আপনার কাছে কি কোনো প্রমাণ আছে? রাজা কিছু বললেন না, কারণ এবারও তার কাছে কোনো শক্ত প্রমাণ ছিল না। কিন্তু সেই রাতে রাজা ভোজ প্রতিজ্ঞা করলেন যে তিনি গঙ্গুর চালের জবাব তাঁরই ভাষায় দেবেন। রাজা ভোজ মনে মনে ঠিক করে রেখেছিলেন যে তিনি গঙ্গুর ছলের অবসান ঘটাবেন। কিন্তু গঙ্গুর চালাকির কোনো শেষ ছিল না। কিছুদিন কেটে গেল। রাজ্যে সব ঠিকঠাক চলছিল,
কিন্তু ধীরে ধীরে গঙ্গুর ষড়যন্ত্র ডালপালা মেলতে শুরু করল। সে দরবারের কিছু ছোট কর্মকর্তাকে নিজের পক্ষে টেনে নিল এবং বলল, যখন রাজা ভোজ কোনো মামলার তদন্ত করবেন তখন আমার নাম পরিষ্কার রাখবে। ধীরে ধীরে দরবারে গঙ্গুর লোক বাড়তে লাগল। এক সকালে মহলে একটি অদ্ভুত গুজব ছড়িয়ে পড়ল। রাজা ভোজ রাজ্যের কোষাগার থেকে কিছু সোনার মুদ্রা দরিদ্রদের মধ্যে বিতরণের নাম করে আত্মসাৎ করেছেন। এই কথা শুনে রাজা ভোজ হতবাক হয়ে গেলেন। তিনি সঙ্গে সঙ্গে দরবার ডাকলেন এবং কঠোর স্বরে জিজ্ঞেস করলেন, কে এই খবর ছড়িয়েছে? তখনই এক দরবারি ইতস্তত করে বলল, মহারাজ, এই কথা শহরে গঙ্গুতেলির মুখ থেকে শোনা গেছে। রাজা রাগে বললেন, তাকে অবিলম্বে দরবারে ডাকো। কিছুক্ষণ পরেই গঙ্গুতেলি এলো। মুখে সেই একই আত্মবিশ্বাসের হাসি ছিল। রাজা বললেন, তুমি এই গুজব কেন ছড়ালে যে আমি কোষাগার থেকে ধন বের করেছি? গঙ্গু বলল, মহারাজ, আমি কিছু বলিনি, শুধু মানুষেরা আমাকে বলেছে যে বাজারে এই আলোচনা চলছে, আমি তো শুধু সেই কথাই পুনরাবৃত্তি করেছি। রাজা তীব্র স্বরে বললেন, মিথ্যে কথা ছড়ানোর অধিকার তোমাকে কে দিয়েছে? গঙ্গু নত হয়ে বলল, মহারাজ, আমি যদি ভুল করে থাকি তবে আমি ক্ষমা চাইছি। কিন্তু যদি এটা সত্যি হয়? রাজা ভোজের ঠোঁটে হাসি, কিন্তু ভেতরে ক্রোধ আগ্নেয়গিরির মতো ফুটছিল। তিনি বললেন, সত্য এবং মিথ্যের বিচার সময় করবে। গঙ্গু মাথা নিচু করে বলল, যেমন আদেশ মহারাজ। কিন্তু তার মনে আরও একটি জাল তৈরি হচ্ছিল। এবার সে তার সবচেয়ে বড় স্বপ্নকে আকার দেওয়ার সংকল্প করল, রাজা ভোজের সিংহাসন ছিনিয়ে নেওয়া। গঙ্গু রাজ্যের কিছু ধনী ব্যক্তিকে নিজের দিকে টেনে নিল, যারা রাজা ভোজের কঠোর ন্যায়করণতার উপর অসন্তুষ্ট ছিল। এদিকে রাজা ভোজের এখন বারবার সেই সাধুর ভবিষ্যৎবাণী মনে পড়তে লাগল। তিনি তার বিশ্বস্ত মন্ত্রী মহেশ্বরকে ডাকলেন এবং বললেন, আমার মনে হয় কেউ আমার বিরুদ্ধে ষড়যন্ত্র করছে। মহেশ্বর বললেন, মহারাজ, আপনি কি গঙ্গুতেলির কথা বলছেন? রাজা বললেন, হ্যাঁ, তার প্রতিটি চাল আমাকে দুর্বল করার চেষ্টা করছে, কিন্তু এখনও সে কোনো প্রকাশ্য অপরাধ করেনি, তাই আমি কিছু করতে পারছি না। কিছুদিন পর রাজ্যে বিজয় উৎসব উদযাপিত হওয়ার কথা ছিল। এই উৎসবে রাজা ভোজ প্রতি বছর জনসাধারণ ও দরিদ্রদের মধ্যে দান বিতরণ করতেন। গঙ্গু তার পরবর্তী চালের জন্য এই সুযোগটিকে বেছে নিল। সে তার লোকদের আদেশ দিল যে উৎসবের দিন যখন রাজা ভোজ দরিদ্রদের মধ্যে সোনা বিতরণ করবেন, তখন কিছু জাল মুদ্রা সেগুলোর মধ্যে মিশিয়ে দিতে হবে। গঙ্গুর পরিকল্পনা ছিল অসাধারণ, কারণ যখন অভিযোগ উঠবে তখন প্রমাণ এবং জালমুদ্রা তারই কাছে থাকবে। উৎসবের দিন রাজা ভোজ মঞ্চ থেকে বললেন, আমার প্রিয় প্রজাগণ, তোমাদের সুখী আমার আসল ধন। তারপর তিনি মুদ্রায় ভরা থলি বিতরণ শুরু করলেন। কিন্তু সেই সন্ধ্যায় গুজব ছড়িয়ে পড়ল যে রাজা ভোজ জাল মুদ্রা দিয়েছেন। কিছুক্ষণের মধ্যেই এই খবর রাজা ভোজের কানে পৌঁছল। তিনি সঙ্গে সঙ্গে তদন্তের আদেশ দিলেন। পরের দিন গঙ্গুতেলি নিজেই দরবারে এসে হাজির হল। সে বলল, মহারাজ, লোকেরা বলছে যে আপনি নকল মুদ্রা বিতরণ করেছেন। আমি তো আপনার সব এসেছি। রাজা ভোজ বললেন, গঙ্গু, তোমার আমার বিষয় নিয়ে এত চিন্তা কেন থাকে? গঙ্গু বলল, কারণ আপনি আমারও রাজা। যদি আপনার মর্যাদা কমে যায় তবে রাজ্যই বিশ্বাস ভেঙে যাবে। রাজা বললেন, ঠিক আছে, যদি তোমার এতই চিন্তা হয় তবে আমি তোমাকে এই তদন্তের দায়িত্ব দিচ্ছি। তুমি নিজেই খুঁজে বের করো কে নকল মুদ্রা রেখেছে। গঙ্গু ভেতর থেকে ঘাবড়ে গিয়ে বলল, যেমন আপনার আদেশ মহারাজ। পরের দিন তদন্ত শুরু হলো। গঙ্গু কিছু শ্রমিককে ডাকল এবং বলল, এই নকল মুদ্রাগুলি নিজেদের কাছে রাখো, যাতে কাল আমি দরবারে প্রমাণ পেশ করতে পারি। কিন্তু রাতে রাজা ভোজের গুপ্তচররা তার গুদাম পর্যন্ত পৌঁছে গেলেন। তারা দেখল যে সেই নকল মুদ্রাগুলি গঙ্গুর লোকেদের কাছেই আছে। পরের দিন সকালে যখন গঙ্গু দরবারে পৌঁছল, রাজা ভোজ আগে থেকেই প্রস্তুত ছিলেন। তিনি বললেন, গঙ্গু, তদন্তের কি ফল বেরোলো? গঙ্গু বলল, মহারাজ, কোষাগারে নকল মুদ্রা কোনো অজানা ব্যক্তি নয়, বরং কোনো রাজ্যের লোকেরই কাজ। রাজা বললেন, ঠিক বলেছ তুমি, আর সেই রাজ্যের ব্যক্তিটি তুমিই। গতকাল রাতে আমাদের সৈন্যরা তোমার গুদাম থেকে সেই মুদ্রাগুলি উদ্ধার করেছে। দরবারে নীরবতা নেমে এলো। গঙ্গু ঘরমাক্ত মুখে বলল, এটা কেউ আমার বিরুদ্ধে ষড়যন্ত্র করেছে। রাজা বললেন, ষড়যন্ত্র সেই করে যে অন্যদের ঠকাতে জানে। এখন তোমার পাপের গণনা শুরু হয়ে গেছে। রাজ্যের লোকেরা গঙ্গুর মুখোশ খুলে যাওয়ায় হতবাক হয়ে গেল। যে লোকেরা গতকাল পর্যন্ত তার কথা বিশ্বাস করত, এখন তারাই তাকে ঘৃণার চোখে দেখতে লাগল। রাজা ভোজ সৈন্যদের আদেশ দিলেন যে গঙ্গুকে কারাগারে নিক্ষেপ করা হোক, যতক্ষণ না সত্যের সম্পূর্ণ তদন্ত হয়। গঙ্গু চিৎকার করে বলল, মহারাজ, আপনি সবসময় বলেছেন যে আইন সবার জন্য সমান, তাহলে আজ আমার সঙ্গে এই অবিচার কেন? রাজা বললেন, এটাই বিচার গঙ্গু, এটাই তোমার কর্মের ফল। সৈন্যরা গঙ্গুকে টেনে নিয়ে গেল কারাগারের অন্ধকূপে, যেখানে অন্ধকার ছিল কিন্তু গঙ্গুর মস্তিষ্কে বিদ্যুৎ বইছিল। সে কারাগারের এক প্রহরীর সঙ্গে বন্ধুত্ব করে নিল, যে তার লোভে পড়ে গিয়েছিল। ধীরে ধীরে গঙ্গু সেই প্রহরীর মাধ্যমেই দরবারের ভেতরের খবর আনানো শুরু করল। সে জানতে পারল যে রাজ্যের কিছু ধনী ব্যক্তি এখনও তার পক্ষে আছে।
গঙ্গু সেই দুর্বলতাকে অস্ত্র বানালো। সে প্রহরীকে দিয়ে রাজা ভোজের বিরুদ্ধে একটি চিঠি লেখালো এবং সেই রাতেই প্রহরীর হাত দিয়ে তা বিদ্রোহীদের কাছে পৌঁছে দিল। কয়েক সপ্তাহের মধ্যে রাজ্যে বিদ্রোহের স্ফুলিঙ্গ জ্বলে উঠল। তখনই রাজার কাছে খবর পৌঁছল যে রাজ্যের কিছু লোক শাসনের বিরুদ্ধে স্লোগান দিচ্ছে, যাদের মধ্যে কিছু ব্যবসায়ী এবং সৈনিকও গঙ্গুর পক্ষে কথা বলছে। রাজা বললেন, এই আগুন কেউ নেভানোর আগেই ছড়িয়ে দিয়েছে, এর উৎস সেই গঙ্গু। মন্ত্রী মহেশ্বর বললেন, মহারাজ, তাকে জেলে বন্দি করা হয়েছে 1 মাস হয়ে গেছে, সে কিভাবে বিদ্রোহ ঘটাতে পারে? রাজা বললেন, ভেতরের কোনো ব্যক্তি এইসব করিয়েছে। তিনি তার গুপ্তচরদের আদেশ দিলেন যে গঙ্গুর সঙ্গে জেলে দেখা করা প্রতিটি ব্যক্তির উপর নজর রাখতে হবে। এক রাতে গঙ্গুর কক্ষের বাইরে হঠাৎ 2জন মুখোশ পরা ব্যক্তি প্রহরীর সঙ্গে ভেতরে এলো এবং বলল, গঙ্গু ভাই, সব তৈরি, শুধু আপনার মুক্তির ব্যবস্থা করছি। গঙ্গু জিজ্ঞেস করল, কে পাঠিয়েছে তোমাদের? তারা বলল, আপনার পুরনো সাথীরা, যারা রাজা ভোজকে সিংহাসন থেকে সরাতে চায়। এবং তারা গঙ্গুর কাছে এলো। তখনই এক মুখোশ পরা ব্যক্তি ছোড়া বের করল। গঙ্গু চমকে উঠে বলল, এ কি করছে তোমরা? তারা বলল, এখন তোমাকে বাঁচিয়ে রাখা আমাদের জন্য বিপদ। গঙ্গু চিৎকার করতে যাচ্ছিল, কিন্তু তখনই রাজা ভোজের গুপ্তচররা সেখানে পৌঁছল। তারা 2জন মুখোশ পরা ব্যক্তিকে ধরে ফেলল এবং তাদের জিজ্ঞাসাবাদ করল। মুখোশ পরা ব্যক্তিরা বলল, আমরা নির্দোষ, গঙ্গুর ব্যবসায়ী সাথী আমাদের আদেশ দিয়েছিল যাতে তার সমস্ত রহস্য চাপা পড়ে যায়। রাজা ভোজ সমস্ত সত্য জানতে পারলেন যে গঙ্গুকে ফাঁসানো এবং বাঁচানো দুটিতেই সেই লোকেরাই জড়িত ছিল যারা ক্ষমতা চেয়েছিল। পরের দিন রাজা ভোজ নিজেই জেলে পৌঁছলেন। গঙ্গু অবাক হয়ে দেখল এবং বলল, মহারাজ, আপনি এখানে কিভাবে? রাজা বললেন, হ্যাঁ গঙ্গু, আমি জানি যে তোমার পেছনে আরও লোক আছে যারা রাজ্য ভাঙতে চায়, কিন্তু আমাকে একটি কথা বলো, তুমি কি তাদের সাথী নাকি তাদের হাতের পুতুল? গঙ্গু প্রথমবার চোখ নামিয়ে বলল, আমি লোভী ছিলাম, আমার মনে হয়েছিল আমি আপনার চেয়ে বেশি বুদ্ধিমান, কিন্তু এখন বুঝলাম যে যে অন্যের ক্ষতি চায় সে নিজেই অন্ধকারে ডুবে যায়। রাজা বললেন, যদি তুমি সত্যিই অনুশোচনা করতে চাও তবে আমাকে সাহায্য করো। বলো, তোমার পেছনে আসলে কে আছে? গঙ্গু কিছুক্ষণ ভাবল এবং কাঁপতে কাঁপতে বলল, মহারাজ, এই সব ষড়যন্ত্র ব্যবসায়ী হেমরাজ এবং সেনাপতি উদয়রাজ করেছে। তারা রাজ্যের ধন আত্মসাৎ করতে চায় এবং আপনার জায়গায় আমাকে পুতুল বানাতে চেয়েছিল। রাজা ভোজ গম্ভীর স্বরে বললেন, তোমার কথার সত্যতা যাচাই করা হবে, কিন্তু যদি এটা সত্যি হয় তবে আমি তোমাকে দ্বিতীয় সুযোগ অবশ্যই দেব। রাজা ভোজ পরের দিনই হেমরাজ এবং উদয়রাজকে দরবারে ডাকলেন এবং বললেন, তোমাদের দুজনের বিরুদ্ধে গঙ্গুকে হত্যার ষড়যন্ত্র এবং রাজ্যে বিদ্রোহ ছড়ানোর অভিযোগ আছে। তোমরা কি তোমাদের দোষ স্বীকার করছো? হেমরাজ বলল, মহারাজ, গঙ্গু মিথ্যা বলছে, সে আমাদের ফাঁসাতে চাইছে। রাজা বললেন, যদি এটা মিথ্যা হয় তবে সত্যও সামনে আসবে। তিনি সৈন্যদের আদেশ দিলেন যে তাদের বাড়িতে তল্লাশি করা হোক। কয়েক ঘন্টা পর সৈনিক এলো। সে দরবারে রাজ্যের মোহর দেওয়া সোনার মুদ্রার কয়েকটি থলি রাখল। রাজা ভোজ বললেন, এখনও কি তোমরা বলবে যে তোমরা নির্দোষ? 2জন ব্যবসায়ী কান্নাকাটি করতে লাগল, মহারাজ, আমাদের ক্ষমা করে দিন, গঙ্গু আমাদের উস্কেছিল। রাজা বললেন, হেমরাজ এবং উদয়রাজকে রাজ্য থেকে বহিষ্কার করা হলো এবং তাদের ধন দিয়ে জনগণের ক্ষতিপূরণ করা হোক। তোমাদের দুজনকেই তোমাদের কর্মের ফল ভোগ করতে হবে। এরপর রাজা গঙ্গুকে ডাকলেন এবং বললেন, গঙ্গু, আজ তোমার কারণে একটি বড় অপরাধ প্রকাশ্যে এলো। তোমার মিথ্যা হয়তো রাজ্যকে টলিয়ে দিয়েছিল, কিন্তু তোমার সত্য তাকে সামলে নিয়েছে। গঙ্গু বলল, মহারাজ, আমি সারা জীবন অন্যদের বোকা বানিয়েছি, কিন্তু শেষ পর্যন্ত নিজেকেই বোকা প্রমাণ করলাম। যদি সম্ভব হয় তবে আমাকে ক্ষমা করে দিন। রাজা ভোজ হাসলেন এবং বললেন, প্রত্যেক ব্যক্তির দ্বিতীয় সুযোগ পাওয়া উচিত, তাই আমি তোমাকে ক্ষমা করছি। এরপর গঙ্গু রাজ্যে ফিরে এলো। সে এখন সাধারণ জীবনযাপন করতে লাগল এবং মানুষকে সত্য কথা বলতে ও কঠোর পরিশ্রম করতে শেখাতে লাগল। সে প্রায়ই বাচ্চাদের বলতো, রাজা ভোজ এই জন্য মহান নন যে তিনি রাজা, বরং এই জন্য যে তিনি ন্যায় বিচারে বিশ্বাস করেন। এবং তারপর ধীরে ধীরে রাজ্যে শান্তি ফিরে এলো। এমন আরও দারুণ গল্প দেখার জন্য ভিডিওটিকে লাইক করুন।